ককরোচ জনতা পার্টির এই মুভমেন্টের না অনেক ভালো দিক আছে, অনেক ভালো আউটকাম হয়েছে সব কিছু, কিন্তু এর একটা না বড় সমস্যা হয়েছে। এই মুভমেন্টটার ফলে যেটা হয়েছে, মোদি মদন মিত্র হয়ে গেছে। রোজ রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঠিক ঘুমোতে যাবো, হঠাৎ করে তখন কী একটা হয়, দুনিয়ার যত জায়গা থেকে ফিড আসতে শুরু করে যে মোদি হচ্ছে মদন মিত্র স্টাইলে ফোনের ফ্রন্ট ক্যামেরাটাকে মুখের কাছে এরমভাবে ধরে, ওই যেরমভাবে আগে দেখতাম যে হ্যালো নমস্কার মদন মিত্র লাইভে আছি, সেরকম এখন একটা ফ্রান্স মোদি লাইভে আছি বলে একটা শুরু হয়। তা সব ঠিক আছে। গতকাল দেখি হঠাৎ করে মোদি একটা ভিডিও বানিয়েছেন, মানে একটা পোস্ট করেছেন যে তাতে ওনার বাকি আর যা বলেছেন ওনার বক্তব্যের দুটো মানে মূল পয়েন্ট। এক হচ্ছে যে দেশ জুড়ে জেনজি যে বাচ্চারা এত কিছু করেছে, আমায় গালাগাল দিয়েছে, আমি তাদেরকে সবাইকে ক্ষমা করে দিচ্ছি। আর দ্বিতীয়টা হচ্ছে যে যেটাতে আমি এরপরে আসছি, তা হচ্ছে যে ওরা গালাগাল দেওয়ার সময় এমনকি আমার মৃতা মাকেও ছাড়েনি, আমার মাকে নিয়েও গালাগাল দিয়েছে। আমি এই প্রসঙ্গে আসার আগে ওনার এই জেনজিকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে আমি আমার মনে হচ্ছিল এটা শুনতে আমরা যখন ছোটো ছিলাম, ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা, ভানুর কৌতুক নকশা বলে ভানু বন্দ্যোপাধ্যায়ের ওই কমেডি স্কিটের ক্যাসেট সেই সময় বিক্রি হতো, আমাদের খুব ছোটোবেলা দেখা, মানে ওগুলো আমাদের জন্মের আগের, আমাদের বাড়িতে সেই সময় বাবা কাকা সংগ্রহ থেকে আমরা শুনতাম। সেই সময় এই স্ট্যান্ড আপ কমেডি শুরু হওয়ার আগের যুগ সেগুলো, মানে শ্রুতি নাটকের মতো করে আর কি। ভানু বন্দ্যোপাধ্যায় বা সেই সময় আরও অনেকে ছিলেন, উত্তম দাস থেকে শুরু করে অনেকে, তো তাদের কমেডি। তাই সেখানে আমার একটা মনে আছে যে ভানু গেল মঙ্গলে বলে একটা এরকম একটা স্কিট ছিল ভানু বন্দ্যোপাধ্যায়, ভানুর কৌতুক নকশার একটা ক্যাসেটে একটা ইয়েতে। তো সেখানে এটা ছিল যে ভানু ভুল করে স্পুটানিকে চড়ে মঙ্গল গ্রহে চলে গেছে, তো সেখানে মঙ্গল গ্রহে মঙ্গল বলে একজনের সঙ্গে ভানুর দেখা হয়েছে। তা সেই মঙ্গল এবার ভানুর কাছ থেকে পৃথিবীর সব ব্যাপারে খবর নিচ্ছে যে তোমাদের ওখানে হচ্ছে কীরকম, এখন খাবার রাজনীতির অবস্থা কীরকম, খাবার দাবার কীরকম হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তা এসব একথা জিজ্ঞেস করতে করতে সে মঙ্গল ভানুকে জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমাদের ওখানে ধর্মর এখন অবস্থা কী পৃথিবীতে এখন। তা উত্তরে ভানু বলছে যে কি বলবো মঙ্গলদা, ধর্মে আমরা এক নম্বর, অহিংসাই পরম ধর্ম, ক্ষমা পরম ধর্ম। যে সমস্ত দেশ আমাদের থেকে বেশি শক্তিশালী তাদেরকে আমরা সবসময় ক্ষমা করে দিই। তো গতকাল এই মোদির এই জেনজিকে ক্ষমা করা দেখে আমার ভানুর এই সংলাপটা মনে পড়ে গেল। মোদি, আপনি জেনজিকে ক্ষমা করছেন কারণ আপনি বুঝে গেছেন যে ভারতের যুব সমাজ, জেনজি মিলেনিয়ালরা আপনার থেকে বেশি শক্তিশালী, তাদের ক্ষমতা আপনার থেকে বেশি। এটা আপনার ক্ষমার জোর নয়, এটা ওদের ক্ষমতার জোর। ওদের ক্ষমতা আপনার থেকে বেশি বলে আপনি বাধ্য ওদেরকে ক্ষমা করার নাটক করে, অভিনয় করে একটা যুদ্ধবিরতি নিজের জন্য একটা যুদ্ধবিরতি গ্যারান্টি করতে। আপনি প্রথমে ঠিক করেছিলেন যে তাকে পাত্তাই দেবেন না, কথা বলছিলেন না, উপেক্ষা করছিলেন। তারপরে একটা সময় বলপ্রয়োগ করলেন, তাতেও কাজ হলো না, বরং এদের বিক্ষোভ যুব সমাজের কণ্ঠস্বর গোটা দেশ জুড়ে মানুষের হৃদয়ে হিল্লোল তুলল। তারপরে যখন বলপ্রয়োগেও কাজ হলো না, পিছু হটে আপনি তখন আলোচনায় আসতে বাধ্য হলেন, কিন্তু তার পাশাপাশি নিজেদের চামচা বেলচাদেরকে দিয়ে, এবং এমনকি নিজেও বললেন যে মোদি কা সরকার ইয়া পে ইস্তেফা নেই হতা। চামচা বেলচাগুলো ওদের সঙ্গে কথা বলছি, তোমাদের কি বক্তব্য আছে শুনছে সরকার, যেন শুনে উদ্ধার করে দিচ্ছে, কিন্তু সব রেজিগনেশন হবে না, কোনো ধর্মেন্দ্র প্রধান সরবে না, কিছু হবে না, এ মোদির সরকার, কাউকে সরানো যাবে না, মোদি ইজ পাওয়ারফুল, দ্য গভর্নমেন্ট ইজ পাওয়ারফুল, কাউকে সরানো যাবে না। তারপরে কি হলো, ফেলা থুতু চাটতে হলো, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়াতে হলো আপনাকে। জেনজি জিতলো, মিলেনিয়ালরা জিতলো, ভারতের যুব সমাজ জিতলো, আপনি হেরে গেলেন। আরে জয়ীরা ক্ষমা করে, আপনি তো পরাজিত এই লড়াইয়ে, আপনি পরাজিত, আপনি হেরে গেছেন। পরাজিতরা আবার জয়ীকে কি ক্ষমা করবে? কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ যেটা এর পরের কথাটা, যেটা মোদি বলেছেন, এটা আমরা সবাই দেখেছি, আমিও দেখেছি যে কিছু ক্ষেত্রে কিছু রিলে অনেকে গালাগাল দেওয়ার সময় একেবারে মানে যাকে বলে খিস্তি দেওয়া, এবং এমন গালাগাল দেওয়া মোদির উদ্দেশ্যে যা কিনা অবশ্যই ওনার মৃতা মা, তাকেও টেনে এনে গালাগাল দেওয়া। এখন দেখুন, এটাকে শুনে কিভাবে নেবেন আমি জানি না। এর জন্য কিছু বিজেপিপন্থী মানুষের মনে হতে পারে যে আমি এটা আন্তরিকভাবে বলছি না, আবার কিছু বিজেপি বিরোধী মানুষেরও এটা মনে হতে পারে যে আমি এখানে অহেতুক এই কথাটা বলছি, আমার এটা বলার কোনো দরকার নেই। কিন্তু কে কী মনে করবেন আমি জানি না, কিন্তু আমি আমার জায়গা থেকে বলছি যে কারুর মা তুলে তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তিনি যে মায়ের সন্তান,
মায়ের নাম করে গালাগাল দেওয়াটা রাজনীতির ভাষা হওয়া উচিত, এটা আমি আন্তরিকভাবে এটা আমি মনে করি না। এবার কথাটা হচ্ছে যে মা তুলে গালাগাল দেওয়াটা কবে থেকে আমাদের রাজনৈতিক ভাষ্যে চলে এলো? মা তুলে গালাগাল দেওয়াটা কবে থেকে রাজনীতির ভাষা হয়ে গেল? কাদের হাত ধরে হলো? আমি খুব বেশি কথার মধ্যে না গিয়েও বলছি, এটা আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা। 2013 সালের শেষ দিক থেকে, যবে থেকে একদিকে বিজেপির মধ্যেই লড়াই হচ্ছে, আডবাণী বিজেপির পিএম প্রজেক্ট হবে নাকি মোদি হবে, বিভিন্ন চেম্বার অফ কমার্সকে দিয়ে মোদিকে পোট্রে করা হচ্ছে বিজেপিকে লিড করার জন্য, এবং সেই সময় থেকেই বিজেপির কুখ্যাত আইটি সেল তৈরি হচ্ছে দেশ জুড়ে। সেই সময় থেকে এটা কেউ এখানে এসে এর তর্ক করতে পারে, কিন্তু এটা প্রত্যেকে জানে, আপনি বিজেপি সমর্থক হন, আপনি বিজেপি বিরোধী হন, আপনি কমিউনিস্ট হন, আপনি লেফটিস্ট, লিবারাল, আপনি যেই হয়ে থাকুন না কেন, আম আদমি পার্টির সাপোর্টার হন, আপনি তৃণমূলের সাপোর্টার হন, যেই হন না কেন, এটা সত্যি যে আজকের এই 2026 সালে দাঁড়িয়ে বলছি, এমন একটা রাজনৈতিক দল নেই যে দলের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় গালাগালি খিস্তি অন্যের মা বোন টেনে এনে গালাগাল দেয় না, এমন একটা রাজনৈতিক দল নেই 2026 সালের এই জুলাই মাসে দাঁড়িয়ে, অগস্ট মাসে দাঁড়িয়ে আমি এটা বলছি, এটা সত্যি কথা। কিন্তু এইটাও সত্যি, এটা শুরু হয়েছিল আমাদের দেশে অন্য কোনো রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মাধ্যমে নয়, বিজেপির, এবং আমি এর জন্য বিজেপির সাধারণ কর্মী সমর্থকদেরকেও বলবো না, তারা এটাতে পরে ইনক্লুডেড হয়েছে, কিন্তু একেবারে বিজেপির অর্গানাইজড আইটি সেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড শুরু হয়েছিল 2013 সালের শেষ, 2014 সালের শুরু থেকে, যে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলবে তার কথাকে খণ্ডন না করে 10-15টা প্রোফাইল থেকে, এবং বেশিরভাগই ফেক প্রোফাইল, ঝাঁপিয়ে পড়ে তার মাকে, তার বোনকে, তার বউকে এনে এমন নোংরামি শুরু করবে যে একটা বড় অংশের মানুষের মনে হবে যে থাক বাবা, আমার এই সমস্ত তর্কে গিয়ে লাভ নেই, এই যাকে পাতি কথা বলে বুলি করা, এবং বুলিড হয়ে গিয়ে তার মনে হবে যে আমার এই ঝঞ্ঝাটে ঢুকে লাভ নেই, আমার মাকে নিয়ে এরম কথা বলছে, আমার বউকে নিয়ে বলছে, আমার বোনকে নিয়ে বলছে, আমার মেয়েকে নিয়ে বলছে, এটা শুনতে ভালো লাগছে না, আমার যদি আমাকে নিয়ে এটা লিখছে, যদি আমার বউয়ের চোখে পড়ে, আমার মেয়ে বড় হচ্ছে, মেয়ে দেখে কি আমার আত্মীয় স্বজন দেখে, তাদের খারাপ লাগবে, কষ্ট লাগবে, আমি আর এই তর্কের মধ্যে যাব না। এইটা যে একটা রাজনৈতিক হাতিয়ার হতে পারে, এইটা প্রথম আবিষ্কার করেছিল বিজেপির আইটি সেল, এবং তারপর থেকে 2014 সাল থেকে আজকে 2026 সাল, গত 12-12.5 বছরে বিজেপির আইটি সেলের শুরু করে যাওয়া এই ট্রেন্ড, এটা দুর্ভাগ্যজনক। যেরকম ভালো কিছুও ছড়িয়ে পড়ে, সেরকম খারাপ কিছু আরও বেশি করে ছড়িয়ে পড়ে। একতরফা গালাগাল কেনই বা হবে অন্য লোক? এটা হয়েছে, আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমি জীবনে কখনো রাজনীতি করতে গিয়ে কখনো কাউকে বাবা মা তুলে গালাগাল দিতে আমার মাথায় আসেনি, কিন্তু অনেক সময় আমি বলছি এটা এরকম হয়েছে গত 3-4 বছরে। আমাকে অনেক বিজেপির লোকজন, হতে পারে মূলত তৃণমূলেরও কেউ কেউ, কখনো কখনো এমন কথা বলতে এসছে যেটা কিনা তার মনে হয়েছে যে আমার কোনো আপনজনকে ইঙ্গিত করে বললে আমি খুব ভয় পেয়ে, লজ্জা পেয়ে চুপ করে যাবো। কিন্তু আমি এই পলিসিতে বিশ্বাস করি ভাই, যে কুকুর যে ভাষা বোঝে তার সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে। তো আমি তাকে সেই ভাষায় উত্তর দিয়েছি, কিন্তু আমার কি এটা দিতে ভালো লেগেছে? আমার কি এটা করতে ভালো লেগেছে? যদি এটাকে আমি করণীয় মনে করতাম, তাহলে তো এটা আমি নিজের দিক থেকে শুরু করতে পারতাম, কোনোদিন তো করিনি। এটা আমি আমার কথা বলছি, কিন্তু এখানে আমি একা নই। আমি জানি আমার মতো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন, খালি আমার দল বা আমার সমর্থকদের মধ্যে নয়, আমাদের দলের সমর্থকদের মধ্যে নয়, অন্য দলের সমর্থকদের মধ্যেও এরকম অনেক মানুষ আছেন, আমি জানি। সুতরাং কথাটা আমি এই কারণে বলছি যে আপনারা গালাগাল দেওয়াটাকে, খিস্তি দেওয়াকে, এবং যে আপনার বিরুদ্ধে রাজনৈতিকভাবে অবস্থান করছে তার মাকে টেনে এনে, তার বোনকে টেনে এনে, তার মেয়েকে টেনে এনে নোংরামি করাকে আপনাদের রাজনৈতিক হাতিয়ার যদি করেন, তাহলে দেখুন, নগর পুরিলে কি দেবালয় এড়ায়? নগর পুরিলে দেবালয় এড়ায় না। সাধারণ মানুষের সাথে যদি এই নোংরামি হয়, তাহলে একটা সময় সেটা বাড়তে বাড়তে প্রথমে পাড়ার কাউন্সিলর, তারপরে এমএলএ, তারপরে রাজ্যের মন্ত্রী, তারপর মুখ্যমন্ত্রী, তারপর কেন্দ্রীয় মন্ত্রী, তারপর প্রধানমন্ত্রী, সবাই এটার মধ্যে চলে আসবে এবং চলে আসছে। এখন রাস্তায় দাঁড়িয়ে মোদির মাকে তুলে গালাগাল দেওয়া হচ্ছে, যা কিনা একেবারে অনভিপ্রেত, যা কিনা একেবারে অসুস্থ রাজনীতি। আমি এটাকে, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু এটা কেন হচ্ছে আমি আপনাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি। আমি জানি আমার এই কথা মোদি হয়তো শুনতে পাবেন না, কিন্তু বিজেপির যদি কোনো সমর্থক আমার কথা শোনেন, ভেবে দেখার জন্য অনুরোধ করছি। আজকে যাদেরকে আমরা জেনজি বলছি, বা মিলেনিয়ালদের একটা বড় অংশ, যারা গত 10-12 বছর ধরে এই অনলাইন এবং অফলাইন এই রাজনৈতিক ডিসকোর্সের পরিবেশে বড় হয়েছে, একবার ভেবে দেখুন তো, তারা তো এই আইটি সেলের কল্যাণে এবং সোশ্যাল মিডিয়া এই ধরনের রাজনীতির নামে এই ধরনের গালাগাল আর এইগুলোর দেখার মাধ্যমে
তারা তো এইটা জেনেই বড় হয়েছে যে এই খিস্তি, এই মা তুলে গালাগাল, এগুলো রাজনীতির ভাষ্য, এগুলো রাজনীতির ভাষ্য। এটা তো দুর্ভাগ্যজনক যে গত 10-12 বছরে যে মিলেনিয়াল পার্লামেন্টকে ফলো করেছে, দেশের রাজনীতিকে ফলো করেছে, সে তো ইন্দ্রজিৎ গুপ্তর ভাষণ শুনে শোনার তার সুযোগ হয়নি, তার তো সোমনাথ চট্টোপাধ্যায়ের ভাষণ শোনার সুযোগ হয়নি, এমনকি তার তো অটল বিহারী বাজপেয়ীর ভাষণ শোনার সুযোগ হয়নি, তার তো প্রিয়রঞ্জন দাসমুন্সির ভাষণ শোনার সুযোগ হয়নি। তাকে তো ভাষণ শুনতে হয়েছে মোদির মুখে। তিনি সোনিয়া গান্ধীকে আক্রমণ করতে গিয়ে বিজেপির লোকেরা বলছে বার্ড ডান্সার, ইটালির বার্ড ডান্সার। মোদি শশী থারুরকে আক্রমণ করতে গিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে 50 করোড় কা গার্লফ্রেন্ড। তার আগের প্রধানমন্ত্রী মনমোহন সিং, যার সঙ্গে আমাদের হাজারটা রাজনৈতিক বিরোধ আছে, কিন্তু যাকে তার পাণ্ডিত্যের জন্য, প্রজ্ঞার জন্য গোটা পৃথিবী পুজো করে, তাকে নিয়ে বলছে দেহাতি অরত। এবার এগুলো হয়তো মাতুলে খিস্তির সমান নয়, কিন্তু এগুলোও খুব একটা সুরুচিপূর্ণ ভাষা নয়। দেশের একজন প্রধানমন্ত্রী যদি একজন তার বিরোধী একজন মহিলা নেত্রীকে ইটালির বার্ড ডান্সার বলে, 50 করোড় কা গার্লফ্রেন্ড বলে, একজন প্রধানমন্ত্রীকে দেহাতি অরত বলে, এগুলোও খুব গৌরবজনক ভাষা নয়। তো দোষটা কি এই জেনজি, এই ছেলেটার, এই মেয়েটার, যে গত 15 বছর ধরে অটল বিহারী বাজপেয়ীর ওই অসামান্য বক্তৃতা না শুনে, তাকে মোদির মুখে এই ধরনের নোংরামি শুনে এইটাকে রাজনৈতিক ভাষ্য হিসেবে সে শিখে বড় হয়েছে গত 10-12 বছরে। এবার সে রাস্তায় দাঁড়িয়ে ওই ভাষাটা বলছে। তাই আমি বলছি, দেখুন, এটা আমরা সবসময় বিশ্বাস করি যে কিছু প্র্যাকটিস আছে যেগুলো নিজের ঘর থেকে শুরু করতে হবে। যেরকম দলবদল, আমি এর আগে বহু জায়গায় বলেছি, দলবদল এমন একটা জিনিস, কেউ অন্য দলের দলবদল আটকাতে পারবে না। রাজনীতিতে যদি দলবদলের কালচার বন্ধ করতে হয়, তাহলে প্রত্যেককে নিজের ঘরকে সামলাতে হবে। আমি আমার দলে এন্ট্রি দেবো না, দলবদলদেরকে আমার দলে এন্ট্রি দেবো না। সব দল যদি এটা শুরু করে, তাহলেই কালকে থেকে দলবদল বন্ধ হয়ে যাবে। আমি কারুর কংগ্রেসে ঢোকা, বিজেপিতে ঢোকা, তৃণমূলে ঢোকা আটকাতে পারবো না। আমি কারুর অন্যায়ভাবে মানুষের রায়ের সঙ্গে বিট্রে করে সিপিএম ঢোকাটা আটকাতে পারি। সেরকম কংগ্রেসের একজন নেতাকে কংগ্রেসের দায়িত্ব নিতে হবে, বিজেপির একজন নেতাকে বিজেপির দায়িত্ব নিতে হবে, তৃণমূলের একজন নেতাকে তৃণমূলের দায়িত্ব নিতে হবে, আম আদমি পার্টির একজন নেতাকে আম আদমি পার্টির দায়িত্ব নিতে হবে, তার দরজাটাকে পাহারা দেওয়ার। সেরকম এই রাজনীতিতে আমার যে বিরোধী, তাকে গালাগাল দেওয়া, তার মাকে বোনকে আক্রমণ করা, এইটাও মোদিকে বলছি, আপনার রাত দুপুরবেলা মদন মিত্র হয়ে হালা ফ্রান্স বলে ইনস্টাগ্রাম ভিডিও করে আটকানো যাবে না। আপনি আপনার দলকে সামলান, আপনার দলের কর্মীদেরকে শেখান। রাজনীতি থেকে যদি এইটা বিজেপি শুরু করেছিল, বিজেপি যদি এটা বন্ধ করে, আমার বিশ্বাস তাহলে আমাদের দেশ অনেকাংশে হয়তো আগামী, এরা ঘটনা যে একটা খারাপ কিছু যখন একবার শুরু হয়ে যায়, তখন সেটাকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া খুব কঠিন। তবু আমরা চেষ্টাটা করতে পারি। কিন্তু যেখান থেকে শুরু হয়েছিল এবং যারা অর্গানাইজভাবে এটাকে করণীয় একটা তাদের একটা রাজনীতির হাতিয়ার বানিয়েছে, একদম সুচিন্তিতভাবে, অর্গানাইজডভাবে রাজনীতির হাতিয়ার বানিয়েছে, কোটি কোটি টাকা মাইনে দিয়ে দেশ জুড়ে আইটি সেলের নামে কিছু লোকজনকে পোষা হচ্ছে, যাদের কাজ হচ্ছে সামনে একটা ল্যাপটপ খোলা আছে, সামনে একটা কম্পিউটার খোলা আছে, তাতে বিভিন্ন ইনকগনিটো উইন্ডোতে 20টা 25টা 30টা প্রোফাইলে লগ ইন করা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে কোনো একজন বিরোধী যদি কিছু একটা লেখে, বিরোধী দলের কোনো নেতা হতে পারে, সাধারণ কর্মী হতে পারে, সমর্থক হতে পারে, তার লিঙ্ক চলে আসছে। এবার তোমাদের কাজ হচ্ছে শয়ে শয়ে প্রোফাইল থেকে ঝাঁপিয়ে পড়ে সেই ব্যক্তির পোস্টে গিয়ে, তার কমেন্ট বক্সে গিয়ে, সেখানে গিয়ে নোংরামি করে আসো। এইটা যদি করেন, দেখুন, রবীন্দ্রনাথ লিখেছিলেন, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। যে রাজা সবাইকে সম্মান দেয়, সম্মান সে রাজা নিজে ফেরত পায়। আর যে রাজা প্রজাদেরকে খিস্তি খাওয়ানোর নেটওয়ার্ক তৈরি করেন, একটা সময় গিয়ে সেই খিস্তি সেই রাজার দিকে ফিরে আসে।